2021। ঠিক আছে, আজ আমরা ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস, আজকের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, ক্লাস 8 এর ফিজিক্যাল সায়েন্স নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার হলো বল এবং চাপ। ঠিক আছে, তো এখানে বল এবং চাপ জিনিসটা কি, আর বল বলতে আমি কোনোটা বস্তু আছে, কোনোটা বস্তু স্থির আছে, ঠিক আছে, ওই স্থির বস্তুটাকে আমি গতিশীল করবো। ঠিক আছে, তাহলে কি তার উপরে আমার কোনোটা কি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা আমি বল বা কোনোটা জিনিসকে আমি ধাক্কা দিচ্ছি, কোনোটা ইট আছে স্থির অবস্থায় আছে, তা ইটটাকে আমি যদি ধাক্কা দিই তাহলে একমাত্র ইটটা এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করবে। তাহলে যে ধাক্কাটা দেওয়ার কারণে ইটটা এক স্থান থেকে অন্য স্থানে আমার গেল। ঠিক আছে, তো সেই জিনিসটাকে আমি কি বলবো, বল বলবো। ঠিক আছে, আর চাপ জিনিসটা হলো কি, চাপ বলতে আমরা কি বুঝি, 76 বুঝি ভারসাম্যের যে চাপ, যে সেটাকে আমি কি বলবো, চাপ বুঝি। এবার চাপ জিনিসটা আমি আগে অন্য দিন ডিসকাস করবো, আগের দিন ডিসকাস করবো। আজ শুধু আমরা বল জিনিসটা কি, বল রিলেটেড বিভিন্ন নিউটনের সূত্র। ঠিক আছে, বল থেকে আমি ফার্স্টে বল জিনিসটা জানলাম। বল থেকে আমি বিভিন্ন নিউটনের যে 3টা সূত্র তার প্রমাণ আছে। ঠিক আছে, তারপর বিভিন্ন বেগ, স্পিড, এসব সরণ টরণ এসব নিয়ে বেগের আমার ইয়ের সাথে বলের সাথে রিলেশন আছে। ঠিক আছে, তো বলের সাথে এই জিনিসটা রিলেশন। তাহলে আমার কি বল যে আছে, বল মানে কি, কোনো একটা ইট আছে, ইটকে আমাকে এক স্থান থেকে অন্য স্থানে যেমন যদি সরাতে হয়, ঠিক আছে, তার জন্য আমাকে ইটটাকে ধাক্কা দিতে হবে। তাহলে ধাক্কা দিলে আমাকে ইটটা এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে, তার জন্য যে ধাক্কাটা দিলাম সেটাই হচ্ছে আমার বল। বা আমরা স্কুলে আমি কি করেছি, স্কুলে আমাদের টেবিল থাকে। ঠিক আছে, টেবিলটাকে আমরা কি করি, এক স্থান থেকে অন্য স্থানে যদি সরাতে যাই, ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য আমি টেবিলটাকে ধাক্কা দিতে হবে। ধাক্কা যদি দিই, ঠিক আছে, ধাক্কা দিলে টেবিলটা এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে। ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে সরে গেল, যে ধাক্কাটা দেওয়ার জন্য টেবিলটা এক স্থান থেকে অন্য স্থানে সরে গেল, তাহলে সেই জিনিসটাই কি বলবো, আমি ওই বল বলবো। ওইটার উপর প্রেসার করছে, তাহলে কি কোনো একটা স্থির বস্তুকে, ঠিক আছে, তা বল জিনিসটাই কোনো একটা স্থির বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে, বা কোনো একটা গতিশীল বস্তুকে, ঠিক আছে, তার গতি বৃদ্ধি করার জন্য আমরা যে 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 ঘাত প্রয়োগ করি, ঠিক আছে, যে ঘাত প্রয়োগ করি তাকে আমরা কি বলবো, বল বলবো। ঠিক আছে, সেই জিনিসটা আমার কি বলছে, বল বলছে। তবে তোমরা আমাকে বলবে যে গতিশীল বস্তুকে আমি কি করে, গতিশীল বস্তুকে তার বেগ বাড়ানো আগে কি বলতে, আমরা যখন ক্রিকেট খেলার সময় কি একজন বলার এসে আমাদেরকে বল করছে, ঠিক আছে, বলার এসে যখন বল করছে, বলটা আমার কি গতিশীল আছে। ঠিক আছে, বলটা আমার গতিশীল আছে, গতিশীল বলটা আমার একটা ব্যাটসম্যানের কাছে আসছে। ঠিক আছে, তাহলে ব্যাটসম্যানের কাছে যখন আসলো, ঠিক আছে, ব্যাটসম্যান যখন ব্যাট দিয়ে ওর থেকে বেশি ঘাত যদি না দেয়, আমার ব্যাটের উপরে কি বলটা এসে কি একটা নির্দিষ্ট এক্সাক্ট পরিমাণে ঘাত দিবে। ঠিক আছে, যদি আমার ব্যাটসম্যান যে মারছে, ব্যাটসম্যান মারার টাইমে যদি ব্যাটের ঘাত যদি বলের ঘাতের থেকে বেশি না হয়, তাহলে আমার কি বলটা 4 বা 6 এর দিকে যাবে না। আমি 4 মারতে পারবো না, 6 মারতেও পারবো না। ঠিক আছে, আমার যদি 4 বা 6 মারতে হয়, তাহলে কি বলটা বলার যে স্পিডে ফিকেছে, ঠিক আছে, যে বল, তার মানে একটা বল আসছে, ঠিক আছে, বল হতে কি ঘাত আসছে, তো সেই ঘাতটাকে আমি সেই ঘাতের থেকে আরো বেশি ঘাতে যদি মারি, তাহলে সেটা কি বাউন্ডারির দিকে যাবে। ঠিক আছে, তাহলে কি আমি গতিশীল বস্তু, আমি সেই জন্যই বললাম সংজ্ঞাটাতে, বল কি কোনো একটা টেবিলকে এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য এটা আমি কি বল প্রয়োগ করে, ঘাত প্রয়োগ করে, সেই যে পরিমাণ ঘাত প্রয়োগ করতে সেটাই হচ্ছে আমার বল। বা একটা গতিশীল বস্তুকে তার গতি বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, তাহলে আমি যে ঘাত প্রয়োগ করি সেটাকে আমি বলি বল বলছি। বেশি ঘাতে যদি মারি তাহলে সেটা কি 4 বা 6 এর দিকে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি বল বোঝা গেল। এরপর এই তবে কি বলের আমার কি একক সবকিছু আসবে, সেটা আমরা ডিসকাস করছি পরে। ঠিক আছে, তাহলে বল এখানে যে এই বল জিনিসটা নিয়ে আমার কি আছে, যে নিউটনের যে সূত্রগুলো এসেছে। ঠিক আছে, আমরা কি আগে ক্লাস 8 এর আগে ক্লাস 7 এ আমরা কি নিউটনের সূত্র নিয়ে পড়েছি। ঠিক আছে, নিউটন আমার কি ফার্স্ট ল, নিউটনের যে আমার ফার্স্ট লটা আছে, এটা নিউটনের আমার ফার্স্ট ল। এই জিনিসটা হলো যে কোন একটা বস্তুর উপর আমি যদি বল প্রয়োগ না করি বা কোনো রকম ঘাত না দিই, ঠিক আছে, ঘাত যদি না দিই কোনো একটা স্থির বস্তুর ক্ষেত্রে, তাহলে কি হবে, স্থির বস্তু চিরকাল স্থির, এবং গতিশীল বস্তুর ক্ষেত্রে আমি যদি কোনো রকম ঘাত যদি না পাই, গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে কি নিউটনের ফার্স্ট সূত্র কি হলো, যে যদি বাহ্যিক কোনো বস্তুর উপর যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, ঠিক আছে, ফার্স্ট হলো কি, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না
করা হয় তবে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখা বরাবর সমবেগে চলতে থাকবে। তাহলে কি আমি যদি কোনো বস্তুর উপর যদি কোনো বস্তুর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে কি স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। এটা কি নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে? এটা কি নিউটনের ফার্স্ট ল। এবার কি নিউটনের সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল কি আছে? নিউটনের সেকেন্ড ল আছে কি, যদি কোন একটা গতিশীল বস্তু আছে, কোনো গতিশীল বস্তুর উপর আমি যদি বল বাড়াই তাহলে ত্বরণ বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে কোন একটা গতিশীল বস্তুর উপর আমি কি বল যত বৃদ্ধি করব তার ত্বরণ তত বৃদ্ধি পাবে। যদি বল দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে আমি কি ত্বরণও দ্বিগুণ বৃদ্ধি হবে, ঠিক আছে? তাহলে কি নিউটনের সেকেন্ড ল কি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ বৃদ্ধি করা হয় তবে ত্বরণও বৃদ্ধি পাবে, ঠিক আছে? বল প্রয়োগ যদি আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বেগ বৃদ্ধি করা হয়, ঠিক আছে, বেগ আমার বৃদ্ধি করা হয় তাহলে আমার কি ত্বরণও বৃদ্ধি পাবে। আমার যদি বেগ যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয়, বেগ দ্বিগুণ করা হলে বেগ যদি আমার দ্বিগুণ করা হয় তবে ত্বরণও দ্বিগুণ বৃদ্ধি পাবে। তাহলে আমাকে যে কোনো বস্তুর উপর আমি যদি কি করি বল প্রয়োগ করে যদি বেগ বৃদ্ধি করি তাহলে আমার কি হবে, ত্বরণও বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই জিনিসটা ত্বরণও বৃদ্ধি পাবে। যদি বেগ যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে আমার কি ত্বরণও দ্বিগুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? এবার কি নিউটন থার্ড ল তে কি আছে যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী আমার কি প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? নিউটনের থার্ড লতে আমি কি বললাম যে প্রত্যেক ক্রিয়ার আমি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ধরো আমি সাপোজ আমি কি করছি যে কোন একটা টেবিলকে আমি ধাক্কা দিচ্ছি, ঠিক আছে? টেবিলকে আমি যখন ধাক্কা দেওয়ার সময় আমি তার উপরে ক্রিয়া করছি, ঠিক আছে? আমি যতক্ষণ পর্যন্ত টেবিলটা স্থির আছে তার উপরে একটা বল প্রয়োগ করছি, নিশ্চয়ই টেবিলটার আমি একটা বল প্রয়োগ করছি, বাট টেবিলটা স্থির আছে, ঠিক আছে? তার মিনিংটা কি, আমি যে পরিমাণ বল দিচ্ছি টেবিলটাও আমাকে সেই পরিমাণ ফিডব্যাক দিচ্ছে। সেটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র বা থার্ড ল। নিউটনের থার্ড ল কি, প্রত্যেক আমি ক্রিয়া করছি, বল প্রয়োগ করছি, আমাকে টেবিলও তার বিপরীতে একটা বল করছে, প্রতিক্রিয়া দিচ্ছে। তাই আমি কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ওই টেবিলটা তখনই এক স্থান থেকে অন্য স্থানে যাবে যখন আমার দ্বারা প্রযুক্ত বল আমার কি হবে, টেবিল দ্বারা আমার দিকে বিপরীতমুখী যে প্রতিক্রিয়া যে বল আছে তার তুলনায় যখন বেশি হবে, আমি বেশি বল প্রয়োগ, তখন টেবিলটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে। বাট টেবিলটা আমি যে পরিমাণ বল প্রয়োগ করা পর্যন্ত টেবিলটা স্থির অবস্থায় আছে, আমি একটা বল ক্রিয়া করছি, বাট টেবিলটা ফিডব্যাক আমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে, ঠিক আছে? তাই নিউটনের থার্ড ল কি আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমার যখনই টেবিল এক স্থানে অন্য স্থানে করবে তখন আমার কি হবে, যে প্রতিক্রিয়া বলের তুলনায় আমার যে ক্রিয়া বলটা সেই মানটা আমার বেশি, ঠিক আছে? এবার এই ফার্স্ট ল হলো যে কি কোনটা বস্তুর উপর আমার যে সাপোজ আমি এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা এই মুহূর্তে আজ 2024 সালের আজ আমার 13 ডিসেম্বর, ঠিক আছে? 13 ডিসেম্বর আমি আজ বোর্ডটাকে এই অবস্থায় রেখেছি, এটাকে স্থির বস্তু স্থির আছে, ঠিক আছে? এর উপরে আমি যদি বাহ্যিক বল যদি আমি না প্রয়োগ করি তাহলে এই আমি যদি 2034 সালে যে আমি যদি দেখি
ঠিক আছে 2014 বা 3034 সালে কি হবে দেখি বোর্ডটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হয়, বাহ্যিক কোনো চেঞ্জেস যদি না হয়, যে অবস্থায় আছে সেই অবস্থায়, তাহলে কি কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। ঠিক আছে। আর নিউটনের থার্ড ল কি, যে আমি যদি কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করে বেগ বৃদ্ধি করার যদি চেষ্টা না করা হয়, ঠিক আছে, বা বেগ বৃদ্ধি করার চেষ্টা করা হয়, তাহলে বেগ যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে ত্বরণও বৃদ্ধি পাবে, যদি বেগ দ্বিগুণ বৃদ্ধি করা হয় ত্বরণও দ্বিগুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার নিউটনের সেকেন্ড ল। ঠিক আছে। তো এই তিনটা জিনিস আমি আর বোঝাবো। ঠিক আছে। এই তিনটা জিনিস আমরা কিছু জিনিস আমাদেরকে নরমাল বেসিক জিনিস জানতে হবে। ঠিক আছে। নরমাল বেসিক জিনিস, নরমাল বেসিক জিনিস কি আছে আমার, কি আছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব জিনিসটা কি, আমি অতিক্রান্ত দূরত্ব জিনিসটা হচ্ছে আমি যে এক স্থান থেকে অন্য স্থানে যদি যাই, তাহলে সেই এক স্থান থেকে অন্য স্থানে আমি যাচ্ছি, তো সেই জিনিসটা কি বলছি অতিক্রান্ত দূরত্ব। মানে সাপোজ অতিক্রান্ত দূরত্ব জিনিসটা হচ্ছে যে আমি সাপোজ স্কুল যাই, আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিসটেন্স হচ্ছে 1 কিমি। ঠিক আছে। 1 কিমি বা 1.5 কিমি 2 কিমি যা হচ্ছে, আমার বাড়ি থেকে স্কুলের ডিসটেন্স হচ্ছে আমার 1 কিমি। ঠিক আছে। আমি 1 কিমি হচ্ছে, তাহলে কি আমি এক স্থান থেকে আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছি, বা বাড়ি থেকে স্কুল ছুটির পরে স্কুল থেকে বাড়ি ফিরে আসছি, তো এই জিনিসটা আমার কি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমি এক স্থান থেকে অন্য স্থান যে পরিবর্তন করছি সেটাকে আমি কি বলছে যে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে। ওই জিনিসটা আমি কি বলছে অতিক্রান্ত দূরত্ব। তারপর অতিক্রান্ত যে দূরত্ব এই জিনিসটা গেল, এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তনটাকে আমি কি বলি অতিক্রান্ত দূরত্ব। আমি চাই যা খুশি করতে পারি, আমার স্কুল থেকে বাড়ি যাওয়ার যে পথটা সেটা নিশ্চয়ই আঁকা বাঁকা, আমার স্ট্রেট নিশ্চয়ই রাস্তা নয়, আঁকা বাঁকা পথ। ঠিক আছে। আমি যাই আমার বাড়ি থেকে স্কুলের যে ডিসটেন্স যদি 1 কিমি হয়, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হবে 1 কিমি। ঠিক আছে। তাহলে কি অতিক্রান্ত দূরত্ব মানে কি স্থান পরিবর্তন, এক স্থান থেকে অন্য স্থান যে পরিবর্তন সেটাকে আমি কি বলছি, সেই যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটাকে বা এটাকে ডিফারেন্সটাকে এক স্থান থেকে আমার স্কুল থেকে যে বাড়ির যে ডিসটেন্স বা সেই ডিফারেন্সটাকে আমি কি বলছি অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে। এখন আমি কি আছি সরণ। আমার সরণ জিনিসটা কি, সরণ জিনিসটা আমার সরণ আমার যে জিনিসটা কি, সরণ জিনিসটা হলো কি, সরণ জিনিসটা আমাকে পাঠক অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব। ঠিক আছে। বাট সরণ আমি কাকে বলবো না, সরণ মানে হচ্ছে যে সরলরৈখিক দূরত্ব, আমি যে সরলরৈখিক যে দূরত্ব আমি আমার যে পাঠক জার্নি যে অতিক্রান্ত স্কুল থেকে বাড়ি যে আমার ডিসটেন্স আছে, সেখানে যে সর্বনিম্ন যে সরলরৈখিক যে দূরত্বটা সেটাই হচ্ছে আমার সরণ হবে। ঠিক আছে। তা সরণ অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে যে আমার টোটাল পথটাকে আমার কি বলছে অতিক্রান্ত দূরত্ব বা টোটাল জার্নি পথটাকে অতিক্রান্ত দূরত্ব বলছে। সরণ মানে হচ্ছে যে পাঠক অতিক্রান্ত দূরত্ব, বাট যে সরলরৈখিক দূরত্বটা স্থান পরিবর্তনের যে সরলরৈখিক দূরত্বটা সেটাকে আমি কি করব সরণ। মানে সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমি এ স্থান থেকে এটা আমি বি স্থান এখানে গেছি, তারপর আমি ওইখান থেকে আমি সি স্থানে গেছি, এখানে গেছি সি স্থানে গেছি। ঠিক আছে। এই স্থানে যদি যাই, ঠিক আছে, তাহলে আমার কি হবে যে এই যে অতিভুজটা এটা হচ্ছে আমার কি সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে। তাহলে এসি যে আছে, এসি হলো আমার সরণ, এসি যে ডিসটেন্স সেটা হলো আমার সরণ। আর আমার যদি আমাকে যদি বলে অতিক্রান্ত দূরত্ব আসবে আমার এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু আমার কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার কি অতিক্রান্ত সরণ যেটা সরণ জিনিসটা আমাকে পাঠক অতিক্রান্ত দূরত্ব, বাট সরণ জিনিসটা হচ্ছে যে আমি যে সরলরৈখিক দূরত্বটা যাবো সেটাকে আমি কি বলবো সরণ। ঠিক আছে। এবার সরণ গেল, সরণের পরে আমি আসি দ্রুতি। দ্রুতি মানে হচ্ছে স্পিড। ঠিক আছে। এবার দ্রুতি জিনিসটা কি, তা দ্রুতি জিনিসটা হলো যে আমি কি সরলরৈখিক বা সরল পথে বা বক্রপথে আমি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করি। ঠিক আছে। সরল পথে বা বক্রপথে আমি দ্রুতি যে জিনিসটা আছে, দ্রুতি জিনিসটা হলো কি আমি সরল পথে বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করি তাকে আমার কি বলে, তাকে আমার দ্রুতি বলে। ঠিক আছে। তাহলে সরল পথে বা বক্রপথে আমি একক সময়ে যে দূরত্ব আমি কি
দূরত্ব অতিক্রম করি তাকে আমি কি বলবো, তাকে আমি কি বলবো যে দ্রুতি বলবো। আর সরল সরল মানে কি, সরল মানে কি এক স্থান থেকে অন্য স্থানে গেলে আমার যে সরল আমি কি নির্দিষ্ট দিকে, সরল মানে হচ্ছে যে কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে যে সরলরৈখিক দূরত্ব যায় তাকে আমি কি বলবো, সরণ বলবো। ঠিক আছে, সরণ বলবো। সরল মানে কি, সে অধিকাংশ দূরত্বকে আমি কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করি। আর এখানে অধিকাংশ দূরত্ব এস। ঠিক আছে, তাহলে কি এর যে সিজিএস একক, আমরা এখানে কি সিজিএস আর এসআই দুটো জিনিস পেয়ে যাই। সিজিএস একক মানে কি সেন্টিমিটার বা সেমি, আর কি এর ক্ষেত্রে এসআই একক কি হবে মিটার। ঠিক আছে, এটা হলো কি সেন্টিমিটার, আর এটা হলো কি মিটার। আর সেম সরণ মানে কি, সরণ মানে কি আমাদের ডিফারেন্স, সংজ্ঞার ডিফারেন্স। অধিকাংশ দূরত্ব মানে যে টোটাল পথটা জার্নি করছি সেটাকে অধিকাংশ দূরত্ব বলছে। সেটা আমি এত সেন্টিমিটার যেতে পারি বা এত মিটার যেতে পারি, যা যেতে পারি। আর এখানে সরণের ক্ষেত্রে মানে কি সেম জিনিসটা আমি এত সেন্টিমিটার গেছি বা এত মিটার গেছি, বাট এখানে সরণ মানে হচ্ছে যে নির্দিষ্ট সময়ে যে সরলরৈখিক দূরত্বটা আমি গেছি সেটাকে আমি কি বলছে, সরণ বলছে। ঠিক আছে, সরণ তাহলে কি ধারণা একক কি সিজিএস পদ্ধতি সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। এবার আমি দ্রুতি বা স্পিডে চলে গেলাম। স্পিড আমি একটা ট্রেনের ক্ষেত্রে দেখতে পাই। স্পিডের ক্ষেত্রে কি হবে, যে সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমি কি বলছি, দ্রুতি বলছি। তাহলে দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্ব একক সময় বলে দিয়েছে, তার মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব মানে কি আমার s। ঠিক আছে, বাই সময় s বাই t। ঠিক আছে, s বাই t। তাহলে s বাই যদি t হয় তাহলে কি আমার এখানে কি, আমি যদি এর ক্ষেত্রে আমি যদি সিজিএস করি বা এসআই করি, তাহলে সিজিএস পদ্ধতিতে কি সরল মানে আমি কি জানি সেমি, আর t মানে কি সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার কি আসবে সেমি বাই সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে আমরা কি জানি অধিকাংশ দূরত্ব একক মিটার, আর টাইমের একক কি s, তাহলে কি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এসআই পদ্ধতিতে তাহলে ওই জিনিসটা বসিয়ে দিলাম। ঠিক আছে, একক। এরপর আমার যদি 4 নম্বরে আসি, 4 নম্বরে আমার কি আসছে বেগ, ভেলোসিটি। বেগ মানে হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, দ্রুতি মানে হচ্ছে স্পিড, আর বেগ মানে হচ্ছে ভেলোসিটি। আমরা অনেক সময় বলে দিই না যে ট্রেন, বাংলায় যখন বলি, বাংলায় বলার সময় আমি বলি কি যে ট্রেনটা এখন ট্রেনটা কত বেগে চলছে। বেগ মানে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে ভেলোসিটি। ঠিক আছে, আর কি এবার যখন আমি ইংলিশে বলি যে ট্রেনটা কত স্পিডে চলছে, তখন বলি যে ট্রেনটা আমি কি 60 কিমি/আওয়ার বেগে। হোয়াইট স্মার্ট ট্রেনে আমরা এখন দেখতে পাই। ঠিক আছে, যে ট্রেনটা কত স্পিডে চলছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম 60 কিমি/আওয়ার বেগে চলছে। কিমি/আওয়ার আমি সেটাকে কিমি, তাহলে আমি এই মিটারটাকে কিমি ট্রান্সফার করে দিলে কিমি/আওয়ার, আওয়ারটা মানে সেকেন্ডটাকে আওয়ার ট্রান্সফার হতেই পারে আমার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আছে। তাহলে কি এই জিনিসটা আমরা কিন্তু ভুল বলে থাকি। ট্রেনটা এর ভুল রিজনটা বলছি। দ্রুতি মানে হচ্ছে স্পিড, আর বেগ মানে হচ্ছে ভেলোসিটি। বেগ মানে হচ্ছে যে কোন একটা বস্তু, ঠিক আছে, কোন একটা বস্তু একক সময়ে, ঠিক আছে, একক সময়ে যে সরলরৈখিক দূরত্ব যায়। বেগের সংজ্ঞা কি, ঠিক আছে, কোন বস্তু সরলরৈখিক পথে একক সময়ে যে দূরত্ব যায়, সরল সময়ে যে দূরত্ব যায় তাকে আমি কি বলবো, তাকে বেগ বলে। তাহলে কি যে কোন একটা বস্তু সরলরৈখিক পথে একক সময়ে যে দূরত্ব যায় তাকে আমি কি বেগ বলে। আমি ট্রেন সাপোজ আমি ধরে নিচ্ছি যে হাওড়া থেকে আমি দিল্লি যাচ্ছি। ঠিক আছে, হাওড়া থেকে আমি যদি দিল্লি যাই তাহলে কি ওই সময় কি আমার কি ট্রেনটা কি সবসময় কি সরলরৈখিক পথে যাচ্ছে? না, সরলরৈখিক পথে যায় না। ঠিক আছে, ট্রেনটা কি সরলরৈখিক মানে একে বেগে যেমন ভাবে ট্রেনের রুট আছে সেইভাবেই যায় ট্রেনটা, সরলরৈখিক পথে যায় না। তাহলে আমার কি বেগ বা ভেলোসিটির সংজ্ঞা কি, কোনো একটা বস্তু সরলরৈখিক পথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমার কি বলছে, বেগ বলছে। আর দ্রুতি মানে কি সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু দ্রুতি বলে। দ্রুতি যে জিনিসটা আছে, আমার যে বেগ জিনিসটা হচ্ছে পার্ট অফ দ্রুতি। আর দ্রুতি জিনিসটা নট পার্ট অফ বেগ। ঠিক আছে, আমার কি দ্রুতির মধ্যে বেগটা পড়ে। তার রিজনটা হচ্ছে এই জায়গায় যে দ্রুতির ক্ষেত্রে আমার কি যখন ট্রেনটা কি অ্যাকচুয়ালি আমি ইংলিশে যখন বলি যে ট্রেনটা কত স্পিডে চলছে, বলি যে 55 কিমি/আওয়ার বেগে ট্রেনটা চলছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি স্পিড যখন ইংলিশে বলছি তাহলে যে কথাটা বলছি সেটা আমি ঠিক বলি যে ট্রেনটা এত স্পিডে চলছে, কারণ ট্রেন সবসময় দ্রুতি নিয়ে চলে। তার কারণ ট্রেন কখনো সরলরৈখিক অল টাইম সরলরৈখিক পথে চলে না।
সরলরৈখিক এবং বক্ররৈখিক দুটো জিনিসে চলে। তাই আমি যদি ইংলিশে বলি যে ট্রেনটা এত স্পিডে চলছে, তাই কথাটা আমি ঠিক বলি যে ট্রেনটা এত স্পিডে চলছে। স্পিডের বাংলা মিনিং কি? দ্রুতি, এত দ্রুতি নিয়ে ট্রেনটা চলছে। বাট আমরা যখন বাংলা জিনিসটা বলি যে ট্রেনটা কত বেগে চলছে, আমাদের কথা চলে আমরা কি বেগেই বলে থাকি। যখন কথা চলে আমি বলতে কি বেগ, যে ট্রেনটা কত বেগে চলছে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে আমি জিনিসটা আমি কিন্তু ভুল বলতে থাকি। বেগ মানে হচ্ছে আমার ভেলোসিটি। তার কারণ ট্রেনটা আমার কখনো কোন একটা টাইম সরলরৈখিক পথে যায়, কোন একটা টাইম বক্র পথেও যায়, ঠিক আছে। ট্রেন অল টাইম দ্রুতিতে চলে, ঠিক আছে, স্পিডে, নট ভেলোসিটিতে চলে, ঠিক আছে। ভেলোসিটিতে কিছু টাইমের জন্য চলে। আমি যখন ধরে নিলাম যে হাওড়া থেকে হাওড়া থেকে যখন আমার দিল্লি যাচ্ছে ট্রেনটা, সাপোজ ধরে না বক্ররৈখিক পথ আস্তে 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 এমন একটা স্থান আসবে যেখানে এ একটা বিন্দু, যেখান থেকে মানে যে বি একটা বিন্দু, যেটা রাস্তা হলো আমার কি 40 কিমি। এই যে পথটা আছে, এই পথটা হলো আমার কি, এই যে 40 কিমি যে পথটা আছে, এই 40 কিমি পথটা আমার কি সরলরৈখিক পথ আছে, ঠিক আছে। সরলরৈখিক পথে ধরো আমার কাছে যখন এই বিন্দুতে ট্রেনটা প্রবেশ করলো, তখন ট্রেনের বেগ ছিল 30 কিমি পার আওয়ার, ঠিক আছে। আবার এখানে যখন শেষ করলো, সাপোজ ধরে নাও এখানেও বেগ ছিল কি 30 কিমি পার আওয়ার বেগ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে এই সরলরৈখিক পথে যাচ্ছে, তো তখন আমি ওই জিনিসটাতে আমি পাচ্ছি যে বেগ, যে ট্রেনটা এই 40 কিমি পথটা 30 কিমি পার আওয়ার ভেলোসিটিতে চলে যাবে বেগে, সরলরৈখিক পথে, ঠিক আছে। তাই এটা বলতে হবে যে বেগ যে আমার জিনিসটা আছে, বেগ জিনিসটা হচ্ছে যে পার্ট অফ দ্রুতি, ঠিক আছে, নট দ্রুতি জিনিসটা পার্ট অফ বেগের মধ্যে পড়ে না, ঠিক আছে। সেম এখানে এই যে অতিক্রান্ত দূরত্বটা দ্রুতির মধ্যে আছে, ঠিক আছে। তো দ্রুতির মধ্যে আছে, সরল দ্রুতির মধ্যে আসবে যখন ট্রেনটা কিছু সময়ের জন্য যে বেগে চলছে, মানে কি একটা সরলরৈখিক পথে চলছে, তখন কি বেগ মানে হচ্ছে সরল বাই সময়, নট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি মানে হচ্ছে মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আমার কি বেগ মানে হচ্ছে আমার কি সরল বাই সময়। তো সরল বাই সময় মানে কি, সরল মানে কি s, সময় মানে কি t, তাহলে কি সরল বাই সময় s বাই t। আর তাহলে কি cgs আর SI একক আসবে, তো cgs আমার কি আসবে সেমি বাই সেকেন্ড, মানে কি সেমি পার সেকেন্ড। আর এখানে কি আসবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বা মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সেই জিনিসটা আমি কি বেগটাকে আমি ট্রান্সফার করতেই পারি কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে কি জিনিসটা পেলাম যে দ্রুতির অতিক্রান্ত দূরত্ব কি পার্ট অফ দ্রুতির মধ্যে আসে, ঠিক আছে, অল টাইমের জন্য দ্রুতি আসে, অতিক্রান্ত দূরত্ব আসে। বাট সরল দ্রুতির মধ্যে আসে যখন ট্রেনটা সরলরৈখিক পথে চলবে, তখন দ্রুতির মধ্যে আসবে, ঠিক আছে। মানে কি যখন আবার কি বেগ জিনিসটা কি পার্ট অফ দ্রুতি, ঠিক আছে, দ্রুতির মধ্যে আসে, যে যখন ট্রেনটা যেটা সরলরৈখিক পথে চলছে, বললাম সাপোজ এই স্থান থেকে বিস্তান 40 কিমি সরলরৈখিক পথে গিয়েছে, তখন কি বেগ আসবে না, তখন কি আমার সরণ আসবে। তাহলে কি দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, ঠিক আছে। তো জিনিসটা বোঝা গেল। এবার এখান থেকে যে বেগ আছে, এখান থেকে কি ত্বরণ আর মন্দন আসবে, ঠিক আছে। তো এটা মুছা যাক। আমার যে ত্বরণ জিনিসটা আছে, ত্বরণ মানে কি, আমি যদি ত্বরণ জিনিসটা, ত্বরণ মানে হচ্ছে যে কোন একটা গতিশীল বস্তু কণা, ঠিক আছে, কোন একটা গতিশীল যে বস্তু আছে, কোন একটা গতিশীল বস্তু একক সময়ে যে বৃদ্ধি পায়, ঠিক আছে, তাকে ত্বরণ বলে, ঠিক আছে। তা ত্বরণ জিনিসটা কি কোন গতিশীল বস্তুর একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলবে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর মন্দন কাকে বলে, কোন গতিশীল বস্তুর একক সময়ে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে কি কোনটা গতিশীল বস্তুর একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর কোনটা গতিশীল বস্তুর একক সময়ে, ঠিক আছে, বেগ হ্রাসের হারকে আমার কি বলছে, মন্দন বলছে, ঠিক আছে। ত্বরণ এবার কি একটা জিনিস জানি যে ত্বরণ ইজিক্যাল টু মানে কি মন্দন ইজিক্যাল টু ঋণাত্মক ত্বরণ, বা ত্বরণ ইজিক্যাল টু ঋণাত্মক
মন্দন, ঠিক আছে, জিনিসটা এসে থাকে। তার রিজনটা আমি বলছি যে ত্বরণ মানে কোনটা গতিশীল বস্তু একক সময়ে বেগ বৃদ্ধির হারকে আমি ত্বরণ বলছি, ঠিক আছে। ঠিক আছে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি। সাপোজ এ বিন্দু আর বি বিন্দু ধরে নিলাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি কি কোনটা গতিশীল বস্তুর এ বিন্দুতে বেগ হলো আমার কি u আর এটা কি v, ঠিক আছে। তাহলে এই যে এ বিন্দুতে আছে, এ বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি, এ বিন্দুটা, ঠিক আছে। এই বিন্দুতে আমার কি প্রাথমিক বেগ আমার কত আছে u, আর b হচ্ছে অন্তিম, ঠিক আছে, অন্তিম বেগ আমার কি হচ্ছে v, ঠিক আছে। তাহলে ত্বরণের জিনিসটা কি, তাহলে কি একক সময়ে বেগ বৃদ্ধির হারকে, তাহলে আমি বেগ আমি ধরছি, তাহলে কি এই ক্ষেত্রে অন্তিম বেগটা প্রাথমিক বেগ কম ছিল, অন্তিম বেগ বেশি ছিল, v গ্রেটার দেন u, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি আসবে যে তাহলে কি বেগ বৃদ্ধি কত পেয়েছে v u বেগ বৃদ্ধি, তাহলে একক সময়, তাহলে কি বেগ বৃদ্ধি আমি ধরছি এই জার্নি করতে আমি t সময় ধরে গেছে, তাহলে কি আমার t সময়ে আমার কি বেগ বৃদ্ধি কি v u, তাহলে কি একক সময়ে বেগ বৃদ্ধি কি v u/t, তাহলে কি আমি কি বললাম যে কোনটা গতিশীল বস্তুর একক সময়ে বেগ বৃদ্ধির হারকে কি বলছে ত্বরণ বলছে, তাহলে আমি ত্বরণ কি বলতে পারি v u/t। তাহলে কোনটা গতিশীল বস্তুর a স্থানে যদি আমার প্রাথমিক বেগ 30 কিমি আমার বেগ দেওয়া থাকে আর b বিন্দুতে যদি অন্তিম বেগ 50 কিমি আমার বেগ দেওয়া থাকে, এটা আমি পেয়েছি যদি আমার 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তাহলে আমার কি আসবে যে v মানে 50 30 ডিভাইড বাই যে টাইমের মধ্যে আছে সেটা, তাহলে সেই জিনিসটা কি হবে ত্বরণ। তাহলে সাপোজ ধরে নিই এখানে আমি 50 কিমি পার আওয়ার বেগে খতম শেষ করেছে, এখানে কি 30 কিমি পার আওয়ার বেগ হচ্ছিল, তাহলে কি আমার কি বেগ বৃদ্ধির হারকে আমার কি বলছে ত্বরণ বলছে। তাহলে আমার কি বেগ বৃদ্ধি মানে কি 50 30 আর এই টাইমটা যে t 1 আওয়ার ধরে নাও, 1 আওয়ার ধরে নাও, তাহলে কি ডিভাইড বাই 1, তাহলে কি 20, তাহলে এবার একক কি আসবে, তাহলে কি এখানে আমি কি পেলাম ত্বরণ আমি কি পেলাম v u/t। তাহলে এই যে v u দুজনেই আমার কি বেগ আমার যতই মাইনাস হোক দুজনেই তো একটা বেগ না, বেগ আর t মানে আমার কি আসছে সময়, ঠিক আছে। তাহলে কি বেগ যে জিনিসটা আছে, তাহলে বেগের আমি কি পেয়েছিলাম s/t ডিভাইড বাই t মানে কি আসবে s/t², ঠিক আছে। সূচকের নিয়ম অনুসারে s/t² আসবে। তাহলে কি s মানে আমার কি এখানে সরণ, তাহলে সরণের একক আমার কি আসবে মিটার বাই সেকেন্ড, স্কয়ার, এটা কি SI পদ্ধতিতে, আর CGS পদ্ধতিতে আমার কি আসবে যে সেমি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কি হলো যে ত্বরণের একক। এবার কি আমার মন্দনের ক্ষেত্রে আমার কি আসবে, মন্দনের ক্ষেত্রে কি বেগ হ্রাসের হারকে বলছে, তাহলে কি আমার কি প্রাথমিক বেগ u ছিল, অন্তিম বেগ আমার কি v ছিল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মুছছি, তাহলে কি আমার কি তাহলে মন্দনের ক্ষেত্রে আমার কি আসবে বেগ কত হ্রাস পেয়েছে, বেগ এখানে কি মন্দনের ক্ষেত্রে কি আসবে এটা বলে কি সেম তো মন্দনের ক্ষেত্রে কি চেঞ্জ হয়ে যাবে, u এর মান কি বেশি ছিল, u বড় হবে v এর থেকে, তাহলে কি u v/t, ঠিক আছে। তাহলে এখানে দুজনে বেগ আছে, এটা কি সময়, তাহলে বেগ বাই সময় হচ্ছে মানে কি সেটা কি CGS পদ্ধতিতে একক হবে কি সেমি পার সেকেন্ড স্কয়ার, আর কি SI পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই জিনিসটাই আসবে। এবার একটা জিনিস দেখা যাক, আমি এই জিনিসটা বলেছিলাম যে মন্দন জিনিসটা ঋণাত্মক করা বা ত্বরণ জিনিসটা ঋণাত্মক মন্দন, তাহলে আমি কি জানি এই জিনিসটাকে আমি কি বলতে পারি যে v u/t, এই জিনিসটাকে আমি বলতে পারি এই জিনিসটাকে, ঠিক আছে। আর এই জিনিসটা মানে কি আমার কি ত্বরণ, তাহলে কি আমার কি মন্দন ইকুয়াল টু কি ঋণাত্মক ত্বরণ আমি পেলাম, ঠিক আছে, বা ত্বরণ ইকুয়াল টু ঋণাত্মক মন্দন, ঠিক আছে। তো এই জিনিসটাই বলার ছিল, হলো। এবার মুছি এই জিনিসটাকে, এবার আমরা কি জেনেছি যে এবার আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে, নিউটনের দ্বিতীয় সূত্রে কি ছিল যে কোন একটা বস্তুর উপর আমি যদি কোন একটা বস্তুর বাহ্যিক বল প্রয়োগ করে কোন একটা বস্তু যদি বেগ বৃদ্ধি করার চেষ্টা করি তাহলে ও ত্বরণও বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি ওর বেগ দ্বিগুণ করা হয় তাহলে ত্বরণও দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে এটা কি নিউটনের দ্বিতীয় গতিসূত্রে একটা সূত্র প্রমাণ করা যায়, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি পাওয়া যায় F mf, ঠিক আছে। যেখানে আমার কি F হলো ফোর্স বা বল, m হলো বস্তুর ভর, আর a হলো আমার কি ত্বরণ, ঠিক আছে। তাহলে এবার আমি কি ওর ক্ষেত্রে আমি কি পেয়েছি যে
যখন কোন একটা বস্তু আছে, ঠিক আছে, আমি কিন্তু দ্বিতীয় বস্তুটা লিখি যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করে বেগ বৃদ্ধি করলে ত্বরণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। ত্বরণ বৃদ্ধি পাবে, এ আমার কি করে আসবে, ঠিক আছে। তাহলে কোন একটা আমি বস্তু ধরে না এম ভরের কোন একটা বস্তু আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এম ভরের একটা বস্তু আছে, ঠিক আছে। তাহলে কি এম ভরের কোন একটা বস্তু আছে, এম ভরের বস্তুর উপরে কোন একটা এম ভরের বস্তু আছে, তাহলে এম ভরের বস্তুর উপরে আমি যখন ত্বরণ সৃষ্টি করব, ঠিক আছে, ত্বরণ সৃষ্টি করতে কিছু একটা বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, কিছু একটা আমার কি বল প্রয়োগ করতে হবে। এবার একটা জিনিস আমি কি জানি, এই সূত্র থেকে নিউটনের যে সূত্র আছে, নিউটনের এই সূত্র থেকে আমি কি পেলাম যে যদি আমি কি বল বৃদ্ধি করি, ঠিক আছে, আমি যদি কি করি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করে আমি যদি বেগ বৃদ্ধি করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমি কি ত্বরণ বৃদ্ধি পাই, ত্বরণ আমার কি বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম যে ত্বরণ যদি বৃদ্ধি পায়, তাহলে কি এম ভরের কোন একটা বস্তু আছে, এম ভরের কোন বস্তুর উপর, ঠিক আছে, আমি যদি ত্বরণ সৃষ্টি করতে যাই, তাহলে তার জন্য এম ভরের প্রমাণ সমান এম মিনিটে কি যে এম ভরের কোন একটা বস্তু আছে, এম ভরের কোন একটা বস্তুর উপর ত্বরণ যদি সৃষ্টি করতে যাই, তাহলে আমাকে তাতে কতটা আমাকে বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাই আছে, ঠিক আছে। আমাকে তাহলে বস্তুর উপর ত্বরণ সৃষ্টি করতে হবে, ত্বরণ সৃষ্টি করতে হবে, ঠিক আছে। তাহলে কি আমি কি ত্বরণ যদি সৃষ্টি করতে, আমি যদি বেগ যদি বৃদ্ধি করি, ঠিক আছে, তাহলে আমার কি ত্বরণ বৃদ্ধি পায়। তাহলে কি বেগ বৃদ্ধি কখন পাবে, বেগ কখন বৃদ্ধি পাবে, যখন আমি কি ফোর্স বাড়াবো, তখন আমি কি বেগ বৃদ্ধি পাই, ঠিক আছে। তাহলে আমি কি সরাসরি আমি কি বলতে পারি যে এর ভেরিয়াস ঠিক আছে, এর ভেরিয়াস তার কারণ তার রেজাল্ট আমার এর ভেরিয়াস এই কারণে বলছি, ভেরিয়াস মানে সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে। এর বায়ুবাদী কিছু না, এর ভেরিয়াস মানে কি ভেরিয়াস এ সমানুপাতিক, ঠিক আছে। এর সাথে কি ফোর্সের কি সম্পর্ক সমানুপাতিক, তার কারণ কি বেগ বৃদ্ধি যদি করতে তাহলে কি আমার কি বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। বল প্রয়োগ করে তাহলে বল আমি যখন বৃদ্ধি করছি তখন আমার কি বেগ বৃদ্ধি হচ্ছে। আবার কি আমরা যদি বেগ বৃদ্ধি করি, বেগ বৃদ্ধি করলে আমার কি ত্বরণ বৃদ্ধি হয়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি, দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি, ঠিক আছে। তার কারণ আমি কি ত্বরণ মানে এই জিনিসটা আমি কি বলতে পারি v - u/t, ঠিক আছে। তাহলে আমি যদি তাহলে কি কোন একটা বস্তু u বেগে চলছিল, তাহলে সেটাকে আমি বেগ বৃদ্ধি করার জন্য আমি কি করলাম, ফোর্স প্রয়োগ করলাম প্রচুর জোরে। তাহলে ফোর্স যদি প্রয়োগ করি তাহলে কি v যে বেগটা, v বেগটা নিশ্চয়ই কি অনেক বেশি হবে। তাহলে আমার যদি v এর মান যদি বাড়ে, তাহলে v এর মানে v টা আমার কি উপরে আছে, এই v টা আমার কি উপরে আছে, আমি এখান থেকে v যদি উপরে থাকে, v এর মান যদি বাড়ে, তাহলে এ ভেরিয়াস এখান থেকে v পাচ্ছি, v এর মান যদি বাড়ে, ঠিক আছে, সময় ঠিক u কি প্রারম্ভিক বেগ যা ছিল বা প্রাথমিক বেগ যা ছিল সেটাই থাকবে। এ ভেরিয়াস তাহলে কি v যদি বাড়ে এও বাড়বে, ঠিক আছে, এ বেড়ে গেল। তাহলে কি ভিটাকে বাড়ানোর জন্য আমি কি করছিলাম, ফোর্স দিলাম, ভেলোসিটি বেগ বাড়ানোর জন্য কি ফোর্স বাড়ালাম, ঠিক আছে। তাহলে ফোর্স যখন বাড়াচ্ছে তখন কি বেগও বাড়ছে, ত্বরণও বাড়ছে, কি সরল সম্পর্ক সবকিছুই বাড়ছে, তার মানে কি সরল সম্পর্ক, ঠিক আছে। সরল সম্পর্ক বলে এ ভেরিয়াসে। এবার কি যখন এম ভরের বস্তু আমি যখন ফিক্স ধরে নেব, এবার ধরো আমি সাপোজ কোন একটা বস্তু, ঠিক আছে, কোন একটা 1 কেজি ভরের উপর বস্তুর উপর আমি যে বেগ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করব, ঠিক আছে, যে পরিমাণ বল প্রয়োগ করব, ঠিক আছে, নিশ্চয়ই 2 কেজি ভরের উপর বস্তুর উপর সেম পরিমাণ বেগ বৃদ্ধি করতে তার থেকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে কি এর ক্ষেত্রে m এর সাথে m যে আছে m এর সাথে আমার কি ত্বরণে আমার কি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমার কি ব্যস্ত যদি সম্পর্ক হয়, ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তাহলে কি m ইকুয়াল টু আমার কি পাচ্ছি, আমি k ইনটু a পাচ্ছি, ঠিক আছে। আবার কি m ইকুয়াল টু আমি কি পাচ্ছি, k বাই a পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা নিয়ে আসতে হবে, কি ফোর্স ইকুয়াল টু আমার কি আসবে, ঠিক আছে। এখানে আমি কি এটাকে এদিকে যদি নিয়ে চলে আসি, এটাকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমি কি আসবে, k বাই m চলে আসবে, ঠিক আছে, k বাই m, ঠিক আছে। এখানে k বাই m আসলে কি এটা কি আমার কি চলে যাবে, উপরে চলে যাবে,
ঠিক আছে। এখানে কি এখানে এই যে জিনিসটা পেলাম যে m ইকুয়াল k বাই পেলাম, তাহলে কি k ইকুয়াল টু আমি কি পাচ্ছি এখানে আলাদা আলাদা আমি দুটো করছি, ঠিক আছে। তাহলে একটা জিনিস পেলাম f ভেরিয়াস a পেলাম, আর একটা কি পেলাম m ভেরিয়াস 1 বাই a পেলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি f ইকুয়াল টু কি m a, ঠিক আছে। তাহলে কি আমার কি যখন আমার কি হচ্ছে f ইকুয়াল টু m a মানে কি এর এই কারণে বলছি, তার রিজল্টটা হচ্ছে যে যখন বস্তুর ভর বেশি হবে তখন আমার কি ফোর্সও বেশি ইউজ করতে হবে। আবার কি যখন আমি বেগ বৃদ্ধি করতে যাব, বেগ বৃদ্ধি করতে গেলে কি আমার যত পরিমাণ বেগ বৃদ্ধি করতে তত পরিমাণ বৃদ্ধি করতে হবে। এটা এই জন্য বললাম f ইকুয়াল টু m a, ঠিক আছে। তো এখান থেকে f ইকুয়াল টু m a আছে, এখান থেকে আমি কিছুগুলো বাহ্যিক পরিবেশের সাথে আমি তুলনা করব, ঠিক আছে। যেমন আমার কি যে ক্ষেত্রে এখানে আমার অভিজ্ঞত আমি যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠের উপরে আমি কিছু না কিছু পরিমাণে বল প্রয়োগ করছি, তার জন্য আমি স্থিরভাবে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে পৃথিবীর একটা অভিগোচর ত্বরণ, পৃথিবীর যে অভিগোচর ত্বরণ আছে সেটা হচ্ছে যে 9.8 নিউটন, ঠিক আছে। তাহলে ফোর্সের একক, তাহলে ফোর্স ইকুয়াল টু f ইকুয়াল টু আমি কি পেলাম m ইনটু a, তাহলে m হলো কি বস্তুর ভর, ঠিক আছে, বস্তুর ভর। আর a ইকুয়াল টু আমি কি পেয়েছিলাম যে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটাকে আমি কি বলতে পারি এই জিনিসটাকে এর ক্ষেত্রে সিজিএস একক যদি আমি আসি, সিজিএস একক আমার কি আসবে নিউটন আসবে। আর সরি এসআই একক আমার কি আসবে নিউটন আসবে। আর আমি যদি সিজিএস এককে আসি তাহলে আমার কি আসবে ডাইন, ঠিক আছে। এটা হচ্ছে ডাইন। এই জিনিসগুলো তো কি এসআই পদ্ধতি একক হবে কি এর একক নিউটন, আর সিজিএস পদ্ধতি আমার কি আসবে ডাইন আসবে, ঠিক আছে। এবার আমার কোনটা বস্তুকে ধর আমার হাতের উপরে কোনটা বাটখারা আছে, ঠিক আছে, তার বাটখারাটা আছে, তো বাটখারাটা অফকোর্স তোমার কি হচ্ছে যে নিচে দিয়ে যাচ্ছে না, স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তো স্থির অবস্থায় আছে, এর রিজনটা কি আমাকে অভিগত বল দ্বারা কি বাটখারাকে নিচের দিকে টানছে অভিগত বল দ্বারা, ঠিক আছে। কিন্তু বাটখারাটা আমার হাতে স্থির আছে, তার মিনিংটা কি যে এটা তৃতীয় সূত্রের প্রমাণ দিচ্ছে যে বাটখারাটা নিচে দিয়ে অভিগত বল দ্বারা নিচে দিয়ে যেতে চাইছে, ঠিক আছে। বাট আমার হাতের উপরে আমিও কি করছি যে 9.8 নিউটন বলটাকে আমি প্রসম করে দিচ্ছি, আমিও উপর দিকে বাটখারাটাকে তুলে রাখার জন্য 9.8 নিউটন বল প্রয়োগ করছি, তাই বাটখারাটা আমাদের স্থির আছে। তাহলে কি বাটখারাটা তাহলে কি কত পরিমাণ ওই জিনিসটা কি বলছে 9.8 নিউটন। তাহলে বাটখারার উপর বল কত প্রয়োগ হচ্ছে 9.8 নিউটন, বাটখারার উপর কত বল প্রয়োগ হচ্ছে 9.8 নিউটন বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি বস্তুটির বাটখারাটির ওজন, ঠিক আছে। এখান থেকে বস্তু স্থির আছে তাহলে কি ত্বরণ নেই, ঠিক আছে। বা অভিগতের জন্য একটা টান সৃষ্টি হচ্ছে, সেই টানটা বা বলটাতে কত পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, বলটা হচ্ছে যে ওজন, ঠিক আছে। অভিগতের ত্বরণ ইকুয়াল টু ওজন। ভর আর ওজনের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। ওজন মানে হচ্ছে যে বল দ্বারা টানছে ওকে পৃথিবী, ঠিক আছে, 9.8 নিউটন বল দ্বারা টানছে, তো সেটা হচ্ছে ওই বাটখারাটার ওজন বা টান বল নিচের দিকে 9.8 নিউটন, বা এটা বসন কাজ হচ্ছে আমার হাতের দ্বারা, ঠিক আছে। এবার একটা জিনিসে আসি যে এখানে যে কোনটা স্থির বস্তু তাহলে কি কত পরিমাণ বল হবে, কোনটা টেবিলের উপরে, ঠিক আছে, কোনটা এখন টেবিল আছে, ঠিক আছে, টেবিলের উপরে কোন একটা বক্স আছে, ঠিক আছে। তাহলে ওই বক্সটা আমি যখন এই বরাবর টানছি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত স্থির আছে এখানে একটা স্প্রিং এর মধ্যে কি থাকবে স্প্রিং এর মিটার নিতে হবে, তার মধ্যে আমি লাগিয়ে দেখতে হবে, তার মধ্যে মানে ডট করে 1 নিউটন 2 নিউটন ফোর্সের যে থাকবে দাগ দেওয়া থাকবে। তো আমি যত নিউটন বল প্রয়োগ করলে এই বস্তুটা এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে, ঠিক আছে। না হলে এর ক্ষেত্রে কি বল প্রয়োগ করছে এর নিচে থেকে 9.8 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে কি এটা তখনই এক স্থান থেকে অন্য স্থানে সরবে যখন আমার কি বলটা 9.8 নিউটনের থেকে বেশি হবে। এবার একটা জিনিস কি শুধু 9.8 নিউটন ধরলে তো হবে না, আমার যদি এবার 1 কেজি ভরের বস্তু হয় বা 2 কেজি ভরের বস্তু হয়, তাহলে কি সবার ক্ষেত্রে কি 9.8 নিউটন বল প্রয়োগ হবে? নিশ্চয়ই না, ঠিক আছে। তাহলে 1 কেজি ভরের বস্তু হলে কি তার উপরে কত পরিমাণ বল প্রয়োগ করতে 1 ইনটু এত পরিমাণ বল। তাহলে F সমান আমি কি জানি m এ জানি না, F সমান আমি কি জানি m এ জানি। তাহলে বস্তুর ভর 1 কেজি ইনটু এখানে a স্থির আছে বস্তুটা, কিন্তু স্থির আছে, স্থির বস্তুর ক্ষেত্রে মানে ত্বরণ নেই, কিন্তু বাট এখানে কি হচ্ছে যে টান দ্বারা অভিগত যে ত্বরণ বা ওজন দ্বারা বস্তুর কাজ করছে, তাই এখানে কি 9.8 নিউটন আসছে, ঠিক আছে। তাহলে 1 ইনটু 9.8 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, তাহলে 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কি 2 ইনটু 9.8 3 কেজি করতে কি 3 ইনটু 9.8, ঠিক আছে। তাহলে কি 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে 3 ইনটু 9.8, 2 কেজি ভরের 1 কেজি হলো কি 1 ইনটু 9.8, আর 2 কেজি ভরের বস্তুর উপর 2 ইনটু 9.8। তাহলে কি এই পরিমাণ বল যদি আমি সাইডের দিকে প্রয়োগ করি তাহলে বস্তুটা এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই জিনিসটা বোঝা গেল যে কোনটা বস্তুকে কতটা বল জন্য অঙ্ক দেয়, তাহলে কি যে বস্তুটাকে 2 কেজি ভরের বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে ভরের মান 2 আর এর মান কত হচ্ছে অভিগত ত্বরণ
9.8, তাহলে ইনটু 9.8 করলে কি আছে এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমি নির্ণয় করতে পারবো। তারপরে জিনিস দেখায়, এটা শেষ হলো নিউটনের সূত্র শেষ হলো, বেগ, দ্রুতি, সরণ, ত্বরণ, মন্দন সব কিছু শেষ হলো। এবার লাস্ট জিনিস হচ্ছে আমার ঘর্ষণ। ঘর্ষণ বা ফ্রিকশন। ঘর্ষণ কি বলি? ফ্রিকশন। ঠিক আছে, যেমন আমি এখানে চলছি, আমি এই যে নরমাল তোমাদের সামনে চলাফেরা করছি, এই রিজন হচ্ছে একটা যে আমার উপরে ফ্রিকশন কাজ করছে। ঠিক আছে, ফ্রিকশন কাজ করছে। এখানে নিউটনের তৃতীয় সূত্র কাজ করছে। আমি এই ভূপৃষ্ঠের উপর কোনো একটা বল প্রয়োগ করছি। ঠিক আছে, বল প্রয়োগ করছি, বাট আমার উপরে ফ্রিকশন কাজ করছে। আমি যেরকম নরমাল সিম্পলি হাঁটতে পারছি, তার রিজন হচ্ছে আমি চাঁদে গেলে সিম্পলি হাঁটতে পারবো না। ঠিক আছে, চাঁদে গেলে সিম্পলি হাঁটতে পারবো না, রিজনের জন্য। ঠিক আছে, সেখানে ঘর্ষণ বল কাজ করে না। ঠিক আছে, তাহলে কি একমাত্র আমি এখানে চলছি, ঘুরছি, ফিরছি, গাড়ি চালাচ্ছি, যা খুশি, বাস, ট্রাক, লরি, আমি যাই চালাই, ঠিক আছে, বাইক যাই চালাই, কি ফ্রিকশন কাজ করছে, সেটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর চ্যাপ্টারে ফ্রিকশন জিনিস বলছে। আমি বাস নরমাল কিছু তোমাদের বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, তো এখানে ভেক্টর জিনিস চলে আসবে, ভেক্টর দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে, সেই জিনিসটা তোমাদের মাথায় ঢুকবে না। তবে নরমাল ফিক্সড জিনিসটাকে যে আমি হাঁটছি, চলছি, সব কিছু ক্ষেত্রে আমার কি হচ্ছে যে আমার যেমন প্রত্যেক ক্রিয়ারই সমান, নিউটনের থার্ড ল কি প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো আমি কিছু একটা ক্রিয়া করছি, ঠিক আছে, ক্রিয়া করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। ঠিক আছে, তো ভূপৃষ্ঠ থেকে আমাকে কিছু না কিছু প্রতিক্রিয়া বল দিচ্ছে। ঠিক আছে, তার জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর আমি কন্টিনিউয়াসলি কেন এগিয়ে যাচ্ছি না? আমি তো কন্টিনিউয়াসলি এগিয়ে যেতেই পারি, আমাকে কেন বারবার ফুটস্টেপ দিতে হবে? আমি একবার কোনো কারণে আমি ধাক্কা দিলাম। ঠিক আছে, একবার কোনো কারণে আমি যদি ধাক্কা দিই, ঠিক আছে, এই যে আমি সাপোজ যেমন যেমন সাঁতার কাটে সাঁতারও, ঠিক আছে, যখন দেখবে স্টার্ট করে, ঠিক আছে, স্টার্ট করার সময় ঝাঁপালো দিয়ে গেল, যখন ওরা সেকেন্ডের মধ্যে দিয়ে ঘুরে আসে, তখন দেখবে ওরা কি দেওয়ালে লাত মারে। তা দেওয়ালে লাত মেরে কি করলো? বল প্রয়োগ করলো। দেওয়ালে লাত মারার পরে বল প্রয়োগ করলে কি অনেকটা পথ কি জলদি চলে আসবে। তাহলে কি বলছে লাত মারলো, ঠিক আছে, তাহলে কি ও এই মারতে ডাইরেক্ট যদি এখানে শেষ হওয়ার কথা ছিল, তাহলে কি ও ডাইরেক্ট এক লাত মারার পর দেওয়ালে ও ডাইরেক্ট এখানে এসে যেতে পারতো লাথি মারার পরে। কিন্তু ও এসে কেন পৌঁছায়নি? ওই জলের মধ্যে আমার কি করছে? সান্দ্রতা বল, ঘর্ষণ বল সব কিছু কাজ করছে। ওকে কি হচ্ছে? বিপরীত পথে বাধা দিচ্ছে। ওকে বিপরীত পথে বাধা দেওয়ার কারণে ওকে আবার হাতকে কাজে লাগাতে হচ্ছে। তো সেই জিনিসটা আমি যখন হাঁটছি, একবার আমি যখন দুটো পা দিয়ে ভূপৃষ্ঠের উপরে বল প্রয়োগ করলাম, তাহলে আমি কন্টিনিউয়াসলি তো যেতে থাকতে পারতাম না। কেন যেতে পারি না? আমার কি নিউটনের তৃতীয় সূত্রে প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিমুখী প্রতিক্রিয়া আছে, সেটা আমি পার ফুটস্টেপে পাচ্ছি। তো এবার রিজন হচ্ছে যে আমি কেন একবার এই কোশ্চেনটা মাথায় আসা উচিত ছিল যে আমি কেন একবার করার পরে আমি কেন কন্টিনিউয়াসলি আর কেন দ্বিতীয়বার বল প্রয়োগ করতে হচ্ছে, কন্টিনিউয়াসলি কেন যেতে পারছি না? তার রিজন হচ্ছে কি? আমার রিজন হচ্ছে এই জায়গায় যে আমার ঘর্ষণ বল কাজ করছে, ভূপৃষ্ঠের সাথে আমার পায়ের ঘর্ষণ বল কাজ করছে। তাই আমি আমার কি ঘর্ষণ বলটা আমার কি বেগ কমে যাচ্ছে, তাই আমাকে ফুটস্টেপ দিয়ে আবার কি বল প্রয়োগ করে আবার নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কি ক্রিকেট বলের ক্ষেত্রে সেম যেমন ক্রিকেট বলের ক্ষেত্রে আমার যদি ঘর্ষণ যদি নাই থাকতো, ঠিক আছে, অনেক সময় দেখবে যে যখন আমাদের টেস্ট খেলা টিভিতে দেখবে, ঠিক আছে, কি ফিল্ডার সামনে দাঁড়িয়ে আছে, বল মেরেছে ধীরে, টেস্ট খেলাকে তত জোরে মানে তার ধীরে মেরেছে। ঠিক আছে, ধীরে মেরেছে, তো বলটা গড়িয়ে যাচ্ছে। তাহলে বলটা আমার গড়িয়ে যাওয়ার কারণ কি? বলটা যখন মারলো ব্যাটের সামনে যে স্পিডে মারলো, সেই স্পিডে মানে কন্টিনিউয়াসলি যখন একটা ব্যাটের স্পিড দিক যখন মাটিতে পড়লো, তো সেই স্পিডে কন্টিনিউয়াসলি কেন বেরিয়ে গেল না? বেরিয়ে এই কারণে রিজন গেল না কি ঘর্ষণ বল কাজ হচ্ছে ধীরে ধীরে ওকে আটকে দিচ্ছে। ফার্স্টে ওর বেগ ধীরে ছিল, শুরুতে ওর বেগ বেশি থাকবে, প্রারম্ভিক বেগ বেশি থাকবে, ধীরে ধীরে এটি মন্দনে চলছে। মন্দনে গিয়ে অন্তিম বেগ খতম হয়, আমার কি বাউন্ডারি আগে দাঁড়িয়ে যেতেও পারে। এবার যদি আমার কি দাঁড়িয়ে গেল, তাহলে রিজেন্টে কি কারণে মন্দন হচ্ছে? যে রিজেন্ট হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ আমাদের কাজ করতে আমরা দৈনন্দিন জীবনে হাঁটতে চলতে পারি, বা সাধারণ ক্ষেত্রে কি এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে বল প্রয়োগ করে আসতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কি ফ্রিকশন আটকে দেয় না, তো কন্টিনিউয়াসলি জিতে যেত। ঠিক আছে, তো এই জিনিসগুলো এসে থাকে। তো ফ্রিকশনের কারণে আমরা হাঁটতে চলতে পারি, বা ক্রিকেট খেলতে পারি, ফুটবল খেলতে পারি। ক্রিকেট বল মারার পরে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অনেক দূরে যে দাঁড়িয়ে যায়, ফুটবল দাঁড়িয়ে না, তো কন্টিনিউয়াসলি সমবেগে। প্রথম সূত্রে আমি কি জিনিসটা পেয়েছিলাম যে বাহ্যিক, প্রথম সূত্রে এই জিনিসটা আসলো যে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। কিন্তু সমবেগে চলতে থাকবে রিজন সেখানে কি ফ্রিকশন যদি বল প্রয়োগ করি, ঠিক আছে, বল জিনিস যদি বল ফার্স্ট থেকে চলে যে বল প্রয়োগ যদি না করি, বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ না করা, স্থির বস্তু চিরকাল স্থির, তাহলে এখানে ঘর্ষণের ক্ষেত্রে যে নেক্সট লাইনটা যে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। সমবেগে আমার চলতে থাকবে, তাহলে কি গতিশীল বস্তু আমি বলটা গতিশীল করে দিয়েছি। ঠিক, এবার বাহ্যিক বলটা হচ্ছে ওইখানে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমাকে ঘর্ষণ, ঠিক আছে, ঘর্ষণ ওকে আটকাচ্ছে, তাই ও সমবেগে চলতে যাচ্ছে না। ঘর্ষণ ধাক্কা খেতে ও এসে স্থির হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা আমি বলি ফ্রিকশন বা ঘর্ষণ।
তাহলে এরপর এই জিনিসটা ঘর্ষণ বললাম। এবার ঘর্ষণ কিছু একটা জিনিস তোমাদের এমসিকিউতে আসতে পারে বা এটা একটু অ্যানালিটিক্যাল জিনিস কেউ জিজ্ঞাসা করতে পারে। তাহলে ধরো একটা টেবিলের উপরে একটা আমার 1 কেজি ভরের বস্তু আছে, আর একটা টেবিলের উপরে এটা আমার কি 2 কেজি ওজনের একটা বস্তু আছে। তাহলে ঠিক আছে, এবার দুজনকে এদিকে টান, তাহলে কার ঘর্ষণ বল বেশি হবে? ঠিক আছে, তাহলে কার ঘর্ষণ বল বেশি হবে? ঠিক আছে, তো একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, এই যে 1 কেজি ভরের বস্তুটাকে কি পৃথিবী কি 1 × 9.8 নিউটন এত 1.9.8 নিউটন এত বল দ্বারা টানছে, এটাকে কি দ্বারা টানছে ইনটু এত নিউটন বল দ্বারা টানছে, এটা কি নিচের দিকে টানছে না, নিচের দিকে টানছে। তাহলে কি এই বস্তুটাকে এক স্থান থেকে আরেক স্থানে সরাতে গেলে কি এর থেকে বেশি বল প্রয়োগ করতে হবে, আর একে আমাকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে গেলে এত বল প্রয়োগ করতে হবে। তাহলে যে বস্তুর নিচের দিকে টান যত বেশি তার ঘর্ষণ বল তত বেশি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেল। এই এক্সাম্পলে বোঝা গেল যে বস্তুর নিচের দিকে টান বেশি তার ঘর্ষণ বল তত বেশি। এবার এটা যে ক্ষেত্রবলের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়। ধরো এটা সাপোজ একটা 1 কেজি ভরের বস্তু আছে, ঠিক আছে, একটা 1 কেজি ভরের বস্তু আছে, ঠিক আছে, এবার কি 2 কেজি ভরের বস্তু আছে। তাহলে ওই জিনিসটা কি জাস্ট আমি এটা অ্যাজ একটা এক্সাম্পল দিলাম যে 1 কেজি ভরের বস্তুর উপরে কি হবে আর 2 কেজি ভরের বস্তুর উপরে আমার কি হবে। ঠিক আছে, যার নিচের দিকে টান যত বেশি তার ঘর্ষণ বল বা ফ্রিকশন তত বেশি। ওর ক্ষেত্রফলের ক্ষেত্রে ধরো এটা 1 কেজি একটা কোনো একটা টেবিলের উপরে, ঠিক আছে, এটাও আমার 1 কেজি, ঠিক আছে, আর এই টেবিলেও একটা বস্তু আছে, ঠিক আছে, যেটা বড় আমার 1 কেজি, ঠিক আছে। তাহলে কি দুজনকে একই ভর দ্বারা একই ভর দিয়ে টানছে পৃথিবী, ঠিক আছে, টান বল সমান, কিন্তু এর ক্ষেত্রে আমার কি ক্ষেত্রফলটা কম, ঠিক আছে, এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম আর ওর ক্ষেত্রে ক্ষেত্রফলটা বেশি। ঠিক আছে, তাহলে কার ক্ষেত্রে ঘর্ষণ বল বেশি হবে? চলো এটা তোমরা করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের ক্লাস 8 এ ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে কিছুটা পার্ট পড়েছি, কালকে বাকি পার্টটা আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, চাপ রিলেটেড প্রেসার রিলেটেড জিনিস নিয়ে পড়াবো। ঠিক আছে, পারস্তম্ভের চাপ জিনিসটা কি, পারস্পরিক চাপ জিনিসটা কি, জলের ঘনত্ব এই জিনিস নিয়ে আমি তোমাদেরকে পড়াবো কালকে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট এন্ড শেয়ার প্লিজ। থ্যাংক ইউ।